অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কখন জানালেন সেনাপ্রধান। এদিকে দুটি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। জানাবো বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও। এদিকে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যা বললেন বিএনপি নেতারা। এবং সর্বশেষ জানাবো ব্যারিস্টার সুমন এখন কোথায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কখন জানালেন সেনাপ্রধান। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ রাত ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান বলেন, ডক্টর ইউনূস আজ দেশে আসবেন, আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এ সরকারের ১৫ জন সদস্য থাকতে পারে। দেশের সংকটময় কাটিয়ে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব। তিনি বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে, কেউ গজবে কান দেবেন না। এ সময় তিনি ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং ছাত্রদের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সব ইতিবাচক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান। সেনাপ্রধান আরো বলেন, পুলিশ সক্রিয় হলে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে, আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা চূড়ান্ত হয়েছে। দুটি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনেকটা হঠাৎ করে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইন্ডিয়া এক সূত্রকে উদ্ধৃত করে জানান, শেখ হাসিনা দুটি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি। ওই সুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র। শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসাবও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছরে বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা। এনডিটিভি ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার 4,36,00,000 টাকার সম্পত্তি রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া যায়। সোমবার ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের সূত্র বলছে, সকাল 10:30 থেকে 3 বাহিনী প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন। আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানে উঠে লাল রং দিচ্ছে, সামরিক যানে পর্যন্ত উঠে পড়েছে, এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিশ্বাস করে কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন, তারা তো ভালো করছে। তখন আইজিপি জানান, পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয়, বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তখন তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে, বিপুল ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে। দূরত্ব বিবেচনায় 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয়। ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিক শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। বাংলাদেশের মতো পরিস্থিতি হতে পারে ভারতেও। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের নেতা সালমান খুরশিদ বাংলাদেশের মতো অভ্যুত্থান ভারতেও ঘটতে পারে বলে মন্তব্য করেছেন। বুধবার এক অনুষ্ঠানে অংশ নিয়ে কংগ্রেস নেতা এই মন্তব্য করেছেন। তার এই মন্তব্য ঘিরে দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। সালমান খুরশিদ বলেন, কাশ্মীরে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে, এখানে সবকিছু স্বাভাবিক মনে হতে পারে। আমরা হয়তো বিজয় উদযাপন করছি, যদিও কিছু মানুষ বিশ্বাস করে সেই বিজয় বা 2024 সালে সাফল্য খুব বড় ছিল না, সম্ভবত আরো অনেক কিছু করা দরকার। তিনি বলেন, মূল বিষয় হলো সেখানে কিছু আছে।
এরপর তিনি বলেন, বাংলাদেশে যা ঘটেছে তা এখানেও ঘটতে পারে। আমাদের দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিবাদকে যেভাবে বাধা দেওয়া হয়েছে, সেই একই বিষয়ে বিস্ফোরণ ঘটেছে বাংলাদেশে। এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিজেপি নেতারা সালমান খুরশিদের ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবং তাকে নৈরাজ্যবাদী নেতা হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছেন, কংগ্রেস পার্টি বলছে বাংলাদেশের ইস্যুতে তারা ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে, কারণ এটি কোনো রাজনৈতিক ইস্যু নয় এবং এটি নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। তবে তাদের নেতা সালমান খুরশিদ ভারতের জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। বিজেপি দলীয় সংসদ সদস্য সম্বিত পাত্র রাহুল গান্ধীর বিদেশ সফরের সমালোচনা করেছেন। তিনি বলেন, খুরশিদের মন্তব্য রাহুল গান্ধীর বিদেশ সফরের পেছনে আসল উদ্দেশ্য প্রকাশ করেছে। পাত্র বলেন, একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সালমান খুরশিদ ওই মন্তব্য করেছেন। কংগ্রেসের পক্ষ থেকে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ভারতেও বিক্ষোভ ও অগ্নিসংযোগ শুরু হতে পারে। বাংলাদেশে যা হয়েছে তা ভারতেও হতে পারে। শশী থারুর সহ আরো অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা এককভাবে সেই বক্তব্যকে সমর্থন করেছেন। বিজেপির এই নেতা রাহুলের বিদেশ সফরের বিষয়ে বলেন, রাহুল গান্ধী যখনই বিদেশে যান তখনই গোপনে অনেকের সঙ্গে দেখা করেন এবং ভারতের বিরুদ্ধে কথা বলেন। এখন আমরা জানতে পাচ্ছি তার উদ্দেশ্য কি। কংগ্রেস নেতা শশী থারুর বাংলাদেশের বিষয়ে সালমান খুরশিদের মন্তব্যের বিষয়ে বলেছেন, তিনি বোঝানোর জন্য এমন মন্তব্য করেছেন তা আমি ব্যাখ্যা করতে পারবো না। তবে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন গণতন্ত্রের গুরুত্ব এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বৃহত্তর বার্তা দিয়েছে। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তৈরি হওয়া প্রবল চাপের মুখে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। পদত্যাগ করার পরপরই বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন তিনি। বর্তমানে ভারতের অবস্থান করলেও বিশ্বের কয়েকটি দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা করছেন তিনি। ইতিমধ্যে যুক্তরাজ্যের সরকারের পক্ষ থেকে সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সরকার শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে। ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু বলছে, দিল্লিতে আশ্রয় নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের দেশের ফিনল্যান্ডে আশ্রয় চাইতে পারেন বলে জানা গেছে। তবে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যা বললেন বিএনপি নেতারা। দেশের বিদ্যমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে হামলার অভিযোগ আসছে, বিভিন্ন জায়গায় অনেকে অপকর্ম করতে যাচ্ছে। এসব সুযোগ সন্ধানীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। অনেকে খোলস পাল্টে সুযোগ সুবিধা নিতে চাইবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আমাদের দেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। আমরা প্রতিনিয়ত দোয়া করতাম ফেসিবাদ থেকে খালেদা জিয়া ও দেশের মানুষকে মুক্ত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সে দোয়া কবুল করেছেন। যারা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। গতকাল আমাদের অনেক নেতা কারামুক্ত হয়েছেন। ফেসিস্ট সরকার পানির স্রোতের মতো করে নেতাকর্মীদের জেলে ঢুকিয়েছে। দীর্ঘ 17 বছর পর মঙ্গলবার নেতাকর্মীরা শান্তিতে ঘরে ঘুমাতে পেরেছেন। আমিও অনেক শান্তিতে ঘুমিয়েছি। তরুণদের নিয়ে দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশের স্লোগান আপনারাই বাস্তবায়ন করবেন। দেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি তা আপনারা তরুণদের নিয়ে বাস্তবায়ন করবেন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সবকটি অঙ্গ সংগঠনকে ধন্যবাদ জানাই। আজকের দিনে তরুণ সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। যেসব তরুণ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন হয়েছি। ছাত্র জনতার সেই অর্জন ধরে রাখতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার সবাইকে সমানভাবে দিতে হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। আমির খসরু বলেন, আজকে সমগ্র জাতির জন্য কাজ করতে হবে, কোনো বিভেদ রাখা যাবে না, সবার চিন্তা ভাবনা প্রতিপালন করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র, অর্থনীতি, রাজনীতি ও সাংবিধানিক অধিকার সব নাগরিকদের জন্য নিশ্চিত করতে হবে, কোনো মহলের স্বার্থে প্রতিফলন ঘটানো যাবে না। ব্যারিস্টার সুমন এখন কোথায়? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কোথাও তিনি নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজনের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সবশেষ 5 আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়। তিনি ছাত্র আন্দোলনে কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন। কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, ফেসবুকেও পাওয়া যাচ্ছে না। সুমনের চেম্বারে এক জুনিয়র বলেন, গত 4 আগস্ট ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়েছিল। তারপর আজ পর্যন্ত বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তিনি কোথায় আছেন সেটাও জানে না। উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্যারিস্টার সুমন। সবশেষ তিনি বলেছিলেন, এই আন্দোলন বিএনপি জামায়াতের দখলে। তারপর সুমনকে তুলোধুনো করেন নেটিজেনরা।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।